প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দাখিল ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্রটা। তো এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। তো ইনশাল্লাহ তোমরা এটি 100% 100-এর ভিতরে 100% তোমরা হুবহু কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে এসেছি। তো তোমরা যদি এরকম তোমাদের সকল বিষয় পেতে চাও, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো তোমরা যদি তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো বিষয় যদি এরকম করে তোমরা পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, আর তোমাদের বার্ষিক পরীক্ষারগুলো এরকম করে পেতে চাইলে তোমাদের কি করতে হবে, তো আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এখন বর্তমানে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যে ভিডিওটা দেখতেছো, ওই ভিডিওর তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করো, এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনে একটা ক্লিক করা, এই বাটনে একটা ক্লিক করা। এই বাটনে তোমরা ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, আর যারা এই বাটনে ক্লিক করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো আর পাবে না। তো তোমাদের অবশ্যই কী করতে হবে, এই বাটনে ক্লিক করতে হবে। তো পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য তোমাদের এই বাটনে ক্লিক করে এরকম বেল আইকনটি নিয়ে আসতে হবে। তো তোমরা যদি এই বিষয়টা বুঝে থাকো, তাহলে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নটা বিস্তারিত উত্তর সহ দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বহু নির্বাচনী প্লাস সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত। তো তোমাদের মোট পরীক্ষাটা হবে 100 নম্বরের। তো আমরা এখন 100 নম্বরের বিস্তারিত প্রশ্ন প্লাস উত্তর দেখবো। এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে 30 নম্বর। তো এখন আমরা প্রথমে এই বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, শীতল ফাটির জন্য বিখ্যাত অঞ্চল কোনটি? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ সিলেট। এরপর 2 নম্বর, প্রাচীনকাল মানুষ কিভাবে বাস করতেন? তো এটার উত্তর হবে খ দলবদ্ধভাবে বাস করতেন। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছিল? তো এখানে এটার উত্তর হবে ঘ নদীর তীরে। এরপর 4 নম্বর, রেশমি শাড়ি বাংলাদেশের কোথায় তৈরি হয়? তো এটার উত্তর হবে খ রাজশাহীতে। এরপর 5 নম্বর প্রশ্ন, কত শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে? তো এখানে 5 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ 18 শতকে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে কি বলা হয়েছে, এই উদ্দীপক পড়ে 6 ও 7-এর উত্তর দেওয়ার জন্য। তো উদ্দীপকটা, বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষের অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। তো এখানে 8 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কোন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে? তো এটার উত্তর হবে ঘ বিশ্বায়ন। এরপর 7 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের মাধ্যমগুলো হচ্ছে কম্পিউটার, মোবাইল গেম, ইন্টারনেট। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ 1, 2, 3, তিনটাই হবে সঠিক উত্তর। কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট তিনটাই হবে সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, উয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? তো এখানে 8 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ নরসিংদী জেলায় অবস্থিত। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? তো এখানে 9 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ 16 ডিসেম্বর। বাংলাদেশে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। এরপর 10 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন? তো এটার উত্তর হবে খ চীন। এরপর 11 নম্বর, প্রাচীন বাংলার কোন পথে ব্যবসা বাণিজ্য বেশি হতো? তো এটার উত্তর হবে ঘ নদী। এরপর 12 নম্বর, কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছেন বলে কথিত আছে? তো এখানে 12 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ ধর্মপাল। এরপর 13 নম্বর, বুকে ফিটে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিবাগ লিখে কে পুলিশের গুলিতে শহীদ হন? এটার উত্তর হবে ঘ নূর হোসেন। এটার উত্তর হবে কি ঘ নূর হোসেন। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, বৌদ্ধবিহারের শিক্ষকদের বলা হয় শ্রমণ, আচার্য, ভিক্ষু। তো এখানে এটার সঠিক উত্তর হবে ঘ। এখানে সঠিক উত্তর হবে গ আচার্য এবং ভিক্ষু। এই দুইটা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে এটার উত্তর হবে এত। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 15 ও 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটি, মাহবুব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে সে আন্দোলনে অংশগ্রহণ করে। সরকার আন্দোলন দমন করার জন্য সাধারণ শিক্ষার্থীদের উপর দমন পীড়ন শুরু করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পুলিশ মাহবুবের মিছিলের উপর গুলিবর্ষণ করলে মাহবুব পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেয়, এতে নিহত হয়। তো এখানে 15 নম্বর, উদ্দীপকে মাহবুবের সাথে কার সাদৃশ্য রয়েছে? তো এখানে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ আবু সাঈদ। এরপর এখানে 16 নম্বর প্রশ্ন, উদ্দীপকের গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে। যে গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে সেটি হলো জুলাই গণঅভ্যুত্থান, শিক্ষার্থী জনতার অভ্যুত্থান। তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 1 ও 2 হবে। 18-এর উত্তর হবে কি ক 1 ও 2। এরপর এখানে 17 নম্বর প্রশ্ন, কোন মুসলিম শাসক বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন? তো এখানে 17 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে
ঘ বখতিয়ার খিলজি। এখানে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ বখতিয়ার খিলজি। আশা করি বুঝতে পেরেছ। এরপর 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময় কারণ, ধর্মের ভিন্নতা, ভাষার ভিন্নতা, ভৌগোলিক পরিবেশ। তো এখানে সঠিক উত্তর হবে 18 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ 1, 2, 3, তিনোটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে 19 নম্বর প্রশ্ন, কোনটির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি ফুটে ওঠে? তো এখানে 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ সংস্কৃতির মাধ্যমে ফুটে ওঠে। এরপর 20 নম্বর, নিচের কোনটি সংস্কৃতির বস্তুগত উপাদান? তো এখানে 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক নকশিকাঁথা। নকশিকাঁথা বস্তুগত উপাদান। এরপর 21 নম্বর, শহরের সংস্কৃতিতে কোনটির প্রভাব বেশি পরিলক্ষিত হয়? তো এখানে 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক বিশ্বায়নের। এরপর 22 নম্বর, ওয়ানগালা উৎসবটি কারা উদযাপন করে? তো এটার উত্তর হবে ঘ ঘাড়রা। এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, ঝুমুর নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলে প্রচলিত? তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে গ পশ্চিম। এরপর আমরা একটু উপরে স্ক্রল করি। এখানে আমাদের 24 নম্বর, বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক কৃষিখাত। কৃষিখাত হলো বাংলাদেশের কাঁচামালের অন্যতম উৎস শিল্পের। তো এখানে এটার উত্তর হবে ক। এরপর 25 নম্বর, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ গ্রামে বাস করে। এরপর 26 নম্বর, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কি প্রয়োজন? এটার উত্তর হবে ঘ উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। এরপর 27 নম্বর, বাংলাদেশের সম্ভাবনায় শিল্পখাত কোনটি? তো এটার উত্তর হবে খ চা হলো বাংলাদেশের সম্ভাবনায় শিল্পখাত। এরপর এখানে 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোন ধরনের দেশ? তো 28 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ উন্নয়নশীল। বাংলাদেশ হলো উন্নয়নশীল একটি দেশ। তো 28-এর উত্তর হবে কি? ঘ একদম লাস্টেরটা। আশা করি বুঝতে পেরেছো। এরপর বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটা, কুমিল্লার সবজি চাষি ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামে বিক্রি করে, গ্রামে যেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো। মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করে, আর আয় 3 গুণ বেড়ে যায়। এখানে ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি? তো এখানে 29 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক অবকাঠামোগত নির্মাণ। এরপর এখানে 30 নম্বর প্রশ্ন, উক্ত সেতু নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের প্রসার, বাজার সম্প্রসারণ। তো এখানে 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনোটা হবে সঠিক উত্তর। তো প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি এখানে আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন সুন্দর করে দেখিয়ে দিতে পেরেছি। তো আমি যদি এগুলো তোমাদের দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা এর পরের প্রশ্নে যাই, মানে তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সৃজনশীল প্রশ্নে রয়েছে 50 নাম্বার। এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো তোমাদের সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, 8টি থেকে তোমাদের যে কোনো 5টির উত্তর দিতে হবে। তো যে 5টি সহজ লাগে তোমরা সেগুলো উত্তর দিবে। এখানে এক নাম্বার আমরা চিত্র 1 এবং চিত্র 2 দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার, ফোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? তারপর খ নাম্বার, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করতো কেন? তারপর ক নাম্বার, উদ্দীপক 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরা উক্তিটি বিশ্লেষণ করো, বক্তব্যটি মূল্যায়ন করো। এরপর 2 নম্বর, এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। যেমন ক নম্বর, মানব সমাজের আদিমতম রূপ কোন সমাজ? তারপর খ নম্বর, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি ব্যাখ্যা করো। তারপর এখানে আমাদের ঘ নম্বর, উদ্দীপকে বর্ণিত মাসুদের প্রথম দেখা কোন সমাজকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর, মাসুদের দেখা দ্বিতীয় সমাজটি পৃথিবীকে একটি গ্রামে পরিণত করেছে, পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এই 2টা প্রশ্ন দেখলাম। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি, তোমাদের বাকি প্রশ্নগুলো আমরা দেখি। এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, এখানে 2টা বক দেখতে পাচ্ছি। 1 নম্বর, তথ্য 1, প্রচুর ধান উৎপাদন, বিভিন্ন ধরনের দেশীয় ফল উৎপাদন, তারপর আকাশপথে আমেরিকা তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য ইত্যাদি বিশ্বব্যাপী প্রশংসিত। তো এখানে আমরা তথ্য 1 এবং তথ্য 2 দেখলাম। এখানে আমাদের ক নাম্বার, মৎস্যন্যায় কি? তারপর খ নাম্বার, বাংলা কীভাবে একটি প্রদেশে পরিণত হয়। তারপর ঘ, তথ্য 1 এর মধ্যে প্রাচীন বাংলাদেশের গৌরবের একটি ক্ষেত্রটি ব্যাখ্যা করো। তারপর ঘ, তথ্য 2 এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। এরপর এখানে 4 নাম্বার, দৃশ্যকল্প 1 আমরা দেখতে পাচ্ছি, তারপর দৃশ্যকল্প 2 আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ক নাম্বার, বৌদ্ধবিহারের শিক্ষার্থীদের কি বলা হয়। তারপর খ নাম্বার, শশাঙ্কের মৃত্যুর প্রাচীন বাংলায় কেন বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করেছিল। এরপর ঘ, দৃশ্যকল্প 1 প্রাচীন বাংলার কোন শিল্পের প্রতিচ্ছবি ব্যাখ্যা করো। তারপর ঘ, দৃশ্যকল্প 2 পাল যুগের ধর্মীয় সম্প্রীতি চিত্রিত হয়েছে, তুমি কি বক্তব্যটি সমর্থন করো? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এরপর এখানে আমাদের 5 নাম্বার, হাজারো, এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নাম্বার, সংস্কৃতি কি? তারপর খ নাম্বার, কেন সংস্কৃতির বস্তুগত অবস্থাগত উপাদান বিচ্ছিন্ন নয়। তারপর ঘ নাম্বার,
জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার হাজারো সংস্কৃতি বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়, তোমার মতামত দাও। তো শিক্ষার্থীরা এখানে আমরা 5 নম্বর প্রশ্ন দেখলাম। এরপরে এখানে আমাদের 6 নাম্বার, এখানে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি একটা চিত্র দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি। তো এখানে আমাদের ক নাম্বার সংস্কৃতির উপাদান কত প্রকার, তারপর খ নাম্বার বস্তুগত সংস্কৃতির উপাদানগুলোর সৃষ্টি হয়েছে কেন, তারপর ঘ নাম্বার চিহ্নিত স্থান দ্বারা বাংলাদেশের সংস্কৃতির কোন উপাদানকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার বাংলাদেশের পরিপ্রেক্ষিত উক্ত উপাদানের সাথে অবস্থাগত উপাদানের সম্পর্ক বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এরপরে এখানে আমরা একটু নিচে স্ক্রল করি, এখানে আমরা 7 নাম্বার প্রশ্নের উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার প্রশ্ন, এখানে মানব সম্পদ কাকে বলে। তারপর খ নাম্বার আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়ানো হয় কিভাবে। তারপর ঘ নাম্বার জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে এলে অর্থনীতির সাথে যুক্ত হয়ে যান, ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার জনাব লোকমানের বেকার 4 পুত্র এখন মানব সম্পদ মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 8 নাম্বার প্রশ্ন আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার অর্থনীতির প্রধান খাতগুলো কী কী। তারপর খ গ্রামীণ অর্থনীতি বলতে কী বুঝো। তারপর ঘ নম্বর উদ্দীপক উল্লেখিত রাহাতের বাবার বক্তব্যটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথের কোন দিকটিকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর উদ্দীপক উল্লেখিত উন্নয়নের পথই কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একমাত্র পথ, পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও। তো শিক্ষার্থীরা এখানে আমরা মোট 8টা প্রশ্ন দেখলাম। এই 8টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে তোমাদের যে 5টা প্রশ্ন সহজ লাগে সেই 5টা তোমরা গাইড থেকে শিখে নিবে, শিখে গিয়ে পরীক্ষা লিখে দিবে, ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। তো এরপর আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে রয়েছে 20 নম্বর। তো এখানে তোমাদের মোট প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন মোট রয়েছে 15টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা 15টা প্রশ্নই দেখি। এখানে আমাদের 1 নাম্বার কীভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, 2 নাম্বার ইউরোপ শিল্প বিপ্লবের সূচনা হয় কীভাবে, তারপর 3 নাম্বার পশুপালন সমাজের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারপর 4 নাম্বার শিল্পভিত্তিক সমাজের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারপর 5 নাম্বার সুলতানি আমলের বাংলা স্থাপত্য শিল্পের 2টি নিদর্শনের বর্ণনা দাও, তারপর 6 নাম্বার জুলাই গণঅভ্যুত্থানকে ঐক্য এবং সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন, তারপর 7 নাম্বার প্রাচীন যুগে বাংলার অর্থনীতি কেমন ছিল, তারপর 8 নাম্বার 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি কেন, তারপর 9 নাম্বার প্রাচীনকালে বাংলাদেশের মানুষের সংস্কৃতি সম্পর্কে কীভাবে ধারণা লাভ করা যায়, তারপর 10 নাম্বার বিশ্বায়নের প্রভাব শহরে বেশি কেন, তারপর 11 নম্বর বাঙালির সংস্কৃতির প্রধান সুর কি ব্যাখ্যা করো, তারপর 12 নম্বর বাঙালির সংস্কৃতি সমৃদ্ধকরণে বিভিন্ন নৃগোষ্ঠীর ভূমিকা ব্যাখ্যা করো, তারপর 13 নম্বর বাংলাদেশের কৃষি নির্ভর দেশ বলা হয় কেন, তারপর 14 নম্বর সেবা খাত কীভাবে দেশের মানুষের জীবনমানের উন্নতির জন্য কাজ করে, তারপর 15 নম্বর চীনের অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করছে কেন। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের এই 15টা সংক্ষিপ্ত প্রশ্নই দেখলাম। এই 15টা থেকে তোমাদের যে কোনো 10টার উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের কোন 10টা প্রশ্ন সহজ লাগতেছে আমাকে বলো, সেই 10টা প্রশ্নের উত্তর তোমরা গাইড থেকে শিখে গিয়ে এখান থেকে লিখে দিবে। এখান থেকে লিখলে তোমরা পেয়ে যাচ্ছ 20 নাম্বার। তো আমি আশা করতে পারছি এখানে আমি তোমাদের ফুল 100 নম্বরের প্রশ্ন এখানে দেখিয়ে দিতে পেরেছি, আর তোমাদের এমসিকিউর প্রশ্নগুলোর আনসার দেখিয়ে দিলাম। আর এগুলোর আনসার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর শিক্ষার্থীরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার পর, মানে এই পরীক্ষাটার পর তোমাদের কি পরীক্ষা হবে, 7 তারিখ কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে বাংলাদেশ ও বিশ্ব বিষয়ের পরীক্ষা তো আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। তো এরপরে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের বিষয়ের পর কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক দিতে হবে। তো তোমাদের পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিতে হবে, এরপরে কিন্তু তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে এর পরের অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।